তো চলো আজকে আমরা খুব সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। এটি তোমাদের ফিজিক্স বইয়ের সপ্তম অধ্যায়ের শব্দ ও তরঙ্গ থেকে, যেটা ঢাকা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রশ্নটির খুঁটিনাটি সকল বিষয়ে তোমরা খুব ভালোভাবে জানতে পারবে। তো চলো সবার প্রথমে আমরা প্রশ্নটির গিভেন ইনফরমেশনগুলো ভালোভাবে পড়ে নিই। তো সবার প্রথমে তাকাইলে তোমরা এখানে একটি ছবি দেখতে পাবে এবং ছবির সাথে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো ছবিটির দিকে দেখো তোমরা, এ থেকে এই ডি পর্যন্ত এখানে একটি তরঙ্গের ছবি দেওয়া আছে এবং এই তরঙ্গের বিভিন্ন অবস্থা অর্থাৎ বিভিন্ন বিন্দুকে এ বি সি ডি এই চারটি বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবং এখানে দেখো যেখান থেকে তরঙ্গটি স্টার্ট হয়েছে এবং যেখানে শেষ হয়েছে এই তরঙ্গটির দূরত্ব হচ্ছে 3 মিটার এখানে উল্লেখ করা হয়েছে। তো এই ছবির এই ইনফরমেশন এবং এখানে তার সাথে আরো একটি ইনফরমেশন দেওয়া আছে কি, তরঙ্গটির এ থেকে সিতে পৌঁছানোর সময়। অর্থাৎ দেখো তোমরা এই যে এইখানে এ থেকে এই সিতে, নট ডি, ডি পর্যন্ত দূরত্ব মেনশন করা হয়েছে এবং এ থেকে সি পর্যন্ত টাইমের কথা মেনশন করা হয়েছে। এই বিষয়টা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই দুটি ইনফরমেশনের সমন্বয়ে তোমাদেরকে এই গ এবং ঘ এই দুটি প্রশ্নের সমাধান করতে হবে। তো চলো সবার প্রথমে আমরা গ নম্বর প্রশ্নটি পড়ে ফেলি। গ নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তো দেখো এখানে তোমাদেরকে কিন্তু তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হলে তোমাদের সবার প্রথমে মাথায় যে বিষয়টি আসবে সেটি হচ্ছে কম্পাঙ্ক রিলেটেড সূত্রগুলো। তো কম্পাঙ্ক রিলেটেড সূত্রগুলোর প্রথম যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে F=1/t। তোমরা জানো এটা, আর টি হচ্ছে এখানে কিন্তু পর্যায়কাল। এবং পাশাপাশি আরো একটি সূত্রের সাহায্যে কিন্তু আমরা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, সেটি হচ্ছে V=f ল্যামডা, যেখানে হচ্ছে ভি হচ্ছে তরঙ্গের বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ তোমরা জানো সেটা হচ্ছে কম্পাঙ্ক, আর আমাদের কম্পাঙ্কই নির্ণয় করতে হবে। তো এখন তোমাদের কাজ হচ্ছে যে আমি এইখান থেকে যে কম্পাঙ্ক নির্ণয় করব সেটি কি প্রথম সূত্রের সাহায্যে নির্ণয় করব নাকি দ্বিতীয় সূত্রের সাহায্যে নির্ণয় করব, এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিবে এইখানকার ইনফরমেশনটি, যে আমি কোন সূত্রের সাহায্যে মূলত এখানে কম্পাঙ্ক বের করব। যদি আমি এইখান থেকে ভি এবং ল্যামডা এর ইনফরমেশন পেয়ে থাকি তাহলে আমি দ্বিতীয় সূত্র থেকে কম্পাঙ্ক বের করার চেষ্টা করব। আর যদি আমি ভি এবং এই ল্যামডার ইনফরমেশন এখান থেকে না ফাইন্ড আউট করতে পারি তাহলে আমি এখান থেকে কম্পাঙ্ক নির্ণয় করতে পারবো না, তখন আমাকে এটার শরণাপন্ন হতে হবে। তবে এখান থেকেও তোমরা যদি কম্পাঙ্ক নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই পর্যায়কালটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। যদি এখান থেকে এই পর্যায়কালটা বের করা পসিবল হয়ে থাকে তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু কম্পাঙ্ক নির্ণয় করব। তো চলো আমরা গ নম্বরটি সমাধান করার জন্য এখানে গ নম্বর লিখে ফেলি এবং আমরা বাকি ইনফরমেশনগুলো খুঁজে ফেলি। তো প্রশ্নটি সমাধান করার আগে তোমাদেরকে আরো দুটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে দেখো একটি পূর্ণ স্পন্দন কত দূর পর্যন্ত হয় সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। দেখো এখানে এ থেকে বি পর্যন্ত একটা কিন্তু পূর্ণ স্পন্দন, অর্থাৎ এই দিকে যে অর্ধেক তরঙ্গ রয়েছে নিচের দিকে, এই নিচের দিকের অর্ধেক তরঙ্গ আর উপরের দিকের এই অর্ধেক তরঙ্গকে নিয়ে হয় একটি পূর্ণ স্পন্দন। আর এই একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। তাহলে দেখো এ থেকে সি পর্যন্ত এখানে টাইমটা কিন্তু বলা আছে। যেহেতু এখানে এ থেকে সি পর্যন্ত টাইমটি এখানে মেনশন করা হয়েছে, কাজে তোমাদেরকে জানতে হবে এ থেকে সি পর্যন্ত কতটি পূর্ণ স্পন্দন রয়েছে। তোমরা খেয়াল করে দেখলে দেখতে পাবে যে এ থেকে বি পর্যন্ত একটি পূর্ণ স্পন্দন এবং বি থেকে সি পর্যন্ত আরেকটি পূর্ণ স্পন্দন, যেটা আমি একটু আগে বললাম যে অর্ধেক তরঙ্গ নিচের দিকে এবং অর্ধেক তরঙ্গ যদি উপরের দিকে ধরো তাহলে একটা পূর্ণ স্পন্দন পাওয়া যাবে। তাহলে এই যে এখানে একটা অর্ধেক এবং এখানে একটা অর্ধেক, তাহলে এইটা মিলে একটা পূর্ণ স্পন্দন। এবং বি এর এই পাশে দেখো এখানে একটা অর্ধেক এবং এই জায়গাটাই একটা অর্ধেক, তাহলে এই পাশে আরেকটা পূর্ণ স্পন্দন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি পর্যন্ত দুটি পূর্ণ স্পন্দন রয়েছে। তাহলে দুটি পূর্ণ স্পন্দনের টাইম রয়েছে আমাদের 0.2 সেকেন্ড। তাহলে দুটি পূর্ণ স্পন্দনের টাইম যদি 0.2 সেকেন্ড হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা পূর্ণ স্পন্দনের টাইম পেয়ে যাব, আর একটা পূর্ণ স্পন্দনের টাইমটাই হচ্ছে কিন্তু পর্যায়কাল। কাজে আমার এই ইনফরমেশন থেকে পর্যায়কাল বের করে নেওয়াটা অত্যন্ত সহজ। আর সেটা যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমরা কম্পাঙ্ক ইজিলি বের করে নিতে পারবো। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমাদের 1 নাম্বার সূত্রের সাহায্যে কম্পাঙ্ক বের করাটা সহজ হবে। তো চলো এটার জন্য আমরা এখানে লিখে ফেলি যে চিত্র হতে পাই, চিত্র হতে পাই কি পাবো আমরা, দেখো দেখো তোমরা এ থেকে বি পর্যন্ত একটি পূর্ণ স্পন্দন, বি থেকে সি পর্যন্ত একটি পূর্ণ স্পন্দন, তাহলে মোট এখানে পূর্ণ স্পন্দন রয়েছে দুইটি। কাজে আমরা এখানে লিখতে পারি যে দুইটি
পূর্ণ স্পন্দন, অর্থাৎ 2 ইন্টু টি ইজ ইকুয়াল টু কত, 0.2 সেকেন্ড। এটা আমাদের অত বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে দুটি পর্যায়কাল রয়েছে এবং দুটি পর্যায়কালের ভ্যালু হচ্ছে কত, 0.2 সেকেন্ড। তাহলে আমরা একটি পর্যায়কালের ভ্যালু কত সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারি। এই 2কে আমরা এই 0.2 এর নিচে পাঠিয়ে দেবো, যেহেতু এখানে গুণ আকারে ছিল, এদিকে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল এত সেকেন্ড। এখান থেকে আমরা টি এর মানটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটা বের করে নিবা। তোমরা যদি এখন এই 0.2কে 2 দ্বারা ভাগ দাও তাহলে তোমরা কিন্তু এখানে 0.1 সেকেন্ড পাবা। আর তোমরা যেহেতু এখানে টি এর মান পেয়ে গেছো, তাহলে এখন কম্পাঙ্ক বের করার জন্য জাস্ট এই সূত্রটা তোমরা ইউজ করবা, তাহলে তোমাদের কম্পাঙ্ক হয়ে যাবে। তবে এটা লেখার জন্য তোমরা এভাবে লিখতে পারো, তরঙ্গটির কম্পাঙ্ক এফ হলে, জাস্ট একটা ভাষা যদি তোমরা এখানে লিখে থাকো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়। তরঙ্গটির কম্পাঙ্ক, কম্পাঙ্ক যেহেতু আমাদেরকে কম্পাঙ্ক বের করতে বলতেছে, সেই জন্য আমরা কম্পাঙ্ক এফ হলে এই কথাটা আমরা লিখবো। তাহলে আমরা এফ এর জন্য যে সূত্রটা লিখবো সেটা খুব ইজিলি ভাবে এখানে মানুষ বুঝতে পারবে, যে এফ যেহেতু আমাদের বের করতে হয় আর এফটাকে এখানে আমরা মেনশন করেছি, তাহলে এফ ইকুয়াল টু 1/t। এখন তোমরা জাস্ট 1 উপরে বসে দাও, আর টি এর মান একটু আগে তোমরা পেয়েছো 0.1। তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সির একক হার্জ, আমরা হার্জটা এখনো লিখতে পারি, নতুবা আমরা ফাইনালি এটাকে 1কে 0.1 দ্বারা ভাগ দেওয়ার পরও লিখতে পারি। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা যদি 1কে 0.1 দ্বারা ভাগ দাও তাহলে এর ভ্যালু কিন্তু তোমরা 10 পাবো। আর এখানে আমরা এককটা লিখে দিলাম যে 10 হার্জ। তাহলে এই গ নম্বর প্রশ্নটিতে যে কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছিল সেই কম্পাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 10 হার্জ। এটি হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তো চলো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি পড়ে ফেলি। ঘ নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো, বিস্তার অপরিবর্তিত রেখে, অর্থাৎ এই যে বিস্তার, এটাকে যদি আমরা সাম্যাবস্থা কল্পনা করে থাকি তাহলে এই যে উপরের দিকে যে সর্বোচ্চ পরিমাণ গেছে বা নিচের দিকে যে সর্বোচ্চ পরিমাণ রয়েছে সেটা হচ্ছে তার বিস্তার বা তরঙ্গটির বিস্তার। তো এই বিস্তারটা তারা এতটুকুই রাখবে, কিন্তু তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করে দিবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আগে যতটুকু ছিল, যেমন এ থেকে বি পর্যন্ত এটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, এবং বি থেকে সি পর্যন্ত ছিল আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, এবং সি থেকে ডি পর্যন্ত ছিল আরো একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে মূলত তারা কি করে দিবে, দ্বিগুণ করে দিবে। যদি দ্বিগুণ করে দেয় তাহলে দ্বিগুণ করার ফলে যে কম্পাঙ্কটা দাঁড়াবে সেই কম্পাঙ্কটার কি হবে, পরিবর্তন হবে কিনা তা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখানে কিন্তু তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্যকে শুধুমাত্র পরিবর্তন করতে চেয়েছে। তরঙ্গটির যে আগে যে বেগটা ছিল এবং তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করার পর যে বেগটা হবে সেই বেগটার কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ দুটি ক্ষেত্রেই কিন্তু বেগের মানটা একই থাকবে। এই ব্যাপারটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করার আগের বেগের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে বেগ কিন্তু ছিল কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেটা আমরা এফ একটু আগে গ নম্বরে বের করেছিলাম সেই এফ। আর ল্যামডার মানটা কিন্তু আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। কেমন, এখানে দেখো তিনটি ল্যামডার মান দেওয়া আছে, এ থেকে বি একটি ল্যামডা, বি থেকে সি আরেকটি ল্যামডা, এবং সি থেকে ডি আরেকটি ল্যামডা। মোট কথা তিনটি ল্যামডার মান কিন্তু এখানে 3 মিটার দেওয়া আছে। তাহলে এইখানে যে ল্যামডা রয়েছে সেই ল্যামডার মানটা আমাদেরকে এখানে বসাই দিলে, আর গ নম্বরে যদি এফ আমরা বসাই দিই তাহলে সেখানকার কিন্তু বেগ পাওয়া যাবে। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আরও একটি কিন্তু আমরা তরঙ্গ বেগ পাবো। তাহলে আগের তরঙ্গ বেগ এবং বর্তমান তরঙ্গ বেগ একই হবে, বাট ফ্রিকোয়েন্সিটা কি হবে, এখন আলাদা হবে। আর ল্যামডাটাও কি হবে, ল্যামডাটাও আলাদা হবে, যার কারণে আমরা আলাদার জন্য প্রাইম দিয়ে চিহ্নিত করতে পারি, এফ প্রাইম এবং ল্যামডা প্রাইম। এই দুইটা সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে দেখো এখান থেকে এই এফ এর মান জানা আছে যেটা গ নম্বরে বের করেছি, আর ল্যামডার মান এখান থেকে আমরা পেয়ে যাব, কেননা 3 ল্যামডা ইকুয়াল টু 3 মিটার, তাহলে একটা ল্যামডার মান 1 মিটার হবে। আর পরের যে বেগটা রয়েছে এখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই ল্যামডা প্রাইমের মান পাবো, কেননা আগের ল্যামডা যদি 1 মিটার হয়ে থাকে তাহলে পরের ল্যামডাটা কি হবে, দ্বিগুণ করতে বলেছিল, অর্থাৎ এখানে 2 মিটার হবে। তাহলে দেখো তোমরা এখানে এফ জানা আছে, এখানে ল্যামডা জানা আছে, এখানে ল্যামডা প্রাইম জানা আছে, তাহলে এফ প্রাইম কিন্তু জানা নেই, তাহলে এই এফ প্রাইমের মান কিন্তু আমরা বের করে নিতে পারবো। এখন এখানে যদি আমরা এ প্রাইমের মান বের করে নিতে পারি তাহলে খুব সহজে আমরা গ নম্বরে যে কম্পাঙ্ক পেয়েছিলাম সেই কম্পাঙ্কের সাথে বর্তমান কম্পাঙ্কের আমরা কিন্তু তুলনা করতে পারবো। তো চলো বিষয়গুলোকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি এবং বোঝার চেষ্টা করি। এজন্য সবার প্রথমে আমরা কি করি, ঘ নম্বরটা লিখে ফেলি। তো এখানে লিখি ঘ। তো এখানে আমরা একটা কথা লিখি আবারও, যে চিত্র হতে পাই, চিত্র হতে পাই। কি পাবো, এখানে দেখো
যে এই এ বি আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এ বি প্লাস বিসি প্লাস সি ডি ইজ ইকুয়াল টু কত 3 মিটার। এখানে আমরা 3 মিটার লিখলাম। তো এ বিতে রয়েছে আমাদের একটি ল্যামডা, তাহলে আমরা এখানে একটি ল্যামডা লিখলাম, এবং বিসিতে রয়েছে আরও একটি ল্যামডা, অ্যান্ড সিডিতে রয়েছে আরও একটি ল্যামডা, দ্যাট ইজ 3 মিটার। তাহলে এখানে 3টা ল্যামডা, এই উপরের এই লাইনটা না লিখেও কিন্তু তোমরা এটাও লিখতে পারতা, বা অনেকে আবার আছে একেবারে 3 ল্যামডা ইকুয়াল টু 3 মিটার লেখার চেষ্টা করবে। দ্যাট ইজ আমরা এখান থেকে কিন্তু 1 ল্যামডার মান পেয়ে যাব, এবং সেটা হচ্ছে কত 3 বাই কত 3 এখানে মিটার। দ্যাট ইজ আমরা এখানে অতএব দেই ল্যামডা ইকুয়াল টু কত 1 মিটার, আর এখানে আমরা এটা বা লিখে দিই। তাহলে আমরা এখানে কিন্তু ল্যামডার মানটা কত পেলাম 1 মিটার পেলাম। তো এখন আমরা লিখব এখন তরঙ্গটির তরঙ্গ বেগ ভি হলে, কি হলে ভি হলে, তাহলে আমরা কি পাই এখানে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। যে এফ আমরা গ নাম্বারে বের করছি সেই এফ, এবং ল্যামডার মান তো একটু আগে আমরা পেয়েছি। তো আমরা এখানে বলে দিতে পারি এখানে এখানে এফ হচ্ছে কত আমরা পেয়েছিলাম একটু আগে 10 হার্টজ পেয়েছিলাম, প্রয়োজনে এখানে গ হতে এটা মেনশন করে দেবা গ হতে। আর এখানে ল্যামডা পেলাম কত, আমরা ল্যামডা পেলাম 1 মিটার, এটা না উল্লেখ করলেও হতো, তবে উল্লেখ করে দিবা তোমরা, তাহলে এখানে তোমরা ভির মান পেয়ে যাবে। এখন এফ এর মান আর ল্যামডার মান বসিয়ে দিলে, তাহলে এখানে এফ এর মান হচ্ছে 10 এবং ল্যামডার মান হচ্ছে 1, যার কারণে এখানে আমরা লিখবো 10 মিটার পার সেকেন্ড। আর এই দাগটা তোমরা একটু বড় করে দিবা। তো এখন আমরা আসবো কি, আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে কিন্তু ভি কিন্তু পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। এখন যখন আমরা তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করব, তখন আমাদের ভি কত বের হবে সেটা আমরা এখন লিখব। তো এখন আমরা লিখব এখন তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা আমরা এখন লিখব। তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটাকে আমরা এবারকার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি করব ল্যামডা প্রাইম দ্বারা চিহ্নিত করি। তাহলে ল্যামডা প্রাইম কত হবে 2 ইন্টু আগের ল্যামডা, কেন দ্বিগুণ করবে, তাহলে আগের ল্যামডা কত ছিল 1, তার মানে এখানে আমরা 2 বসিয়ে দিব, আর এই ল্যামডার মান আমরা এখানে 1 বসাইলাম, এত মিটার, দ্যাট ইজ আমরা কিন্তু 2 মিটার পেয়ে গেলাম। এখন এক্ষেত্রে কম্পাঙ্ক যদি এ প্রাইম হয়, তাহলে এক্ষেত্রে কম্পাঙ্ক এফ প্রাইম হলে, আসলে এই জিনিসগুলোর পরিচয় না দিলে হঠাৎ করে কেন এফ প্রাইম এসেছে এই জিনিসটা তোমাদের কাছে বোধগম্য হবে না, কাজে এই বিষয়গুলো আমাদের উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন। কম্পাঙ্ক, তাহলে এখানে লিখবো এফ প্রাইম, কারণ আগেরটাতে ছিল এফ, এইটাতে লিখবো এফ প্রাইম হলে। তাহলে আমরা লিখতেই পারি যে ভি ইকুয়াল টু এফ প্রাইম আর ল্যামডা প্রাইম। তাহলে এ প্রাইম এবং ল্যামডা প্রাইম, এ প্রাইমের মান কিন্তু আমরা এখানে জানি না, তাহলে এখানে আমরা এ প্রাইমটা রেখে দিব, এবং ল্যামডা প্রাইমের মান কিন্তু আমরা জানি, ল্যামডা প্রাইমের মান কত 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 এফ কত প্রাইম। তো এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, দেখো এখানে ভি এর মান কিন্তু 10 মিটার পার সেকেন্ড পেয়েছো, আর এখানে ভি এর মান পেয়েছো তোমরা কত 2 এফ প্রাইম। তাহলে এখানকার ভি এর মান এবং এখানকার ভি এর মান তোমরা কিন্তু এখন সমান লিখতে পারো, যেটা আমি আগেই বলেছিলাম যে বেগ কিন্তু একই থাকবে। কাজে আমরা এখন লিখতেই পারি যে 2 এফ প্রাইম ইকুয়াল টু কত 10 মিটার পার সেকেন্ড। তো এখানে এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো এখন লিখতে পারি প্রশ্ন মতে কি পাবো আমরা 2 এফ প্রাইম, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বেগের মান, আর এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বেগের মান। সো এই দ্বিতীয় ক্ষেত্রের বেগের মান এবং প্রথম ক্ষেত্রের বেগের মান কিন্তু আমরা কত লিখতে পারি, সমান লিখতে পারি। তো এখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেট করি ম্যাথমেটিক্যালি, তাহলে কিন্তু আমরা 10 বাই কত হবে 2, এটাকে কেটে দিলে আমরা কত পাবো 5 হার্জ। তোমরা যদি এখন খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা যে এখন যে আমরা কম্পাঙ্ক পেলাম সেটা 5 হার্জ, আর আগে অর্থাৎ গ নাম্বারে যে আমরা কম্পাঙ্ক পেয়েছিলাম সেটা ছিল 10 হার্জ। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্ক অর্ধেক কমে যায়, বা কম্পাঙ্ক অর্ধেক হয়ে যায়, বা কম্পাঙ্ক 5 কমে যায়, ছিল 10 হয়েছে 5, অর্থাৎ কমে গেল কত 5। জাস্ট তোমরা যেভাবে বর্ণনা দিবা সেভাবে হবে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক হয়ে যায়।
জাস্ট এতটুকু লিখলেই কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ দেওয়া হয়ে গেল। কেউ আবার লিখতে পারে কম্পাঙ্ক 5 কমে যাবে, এটাও লিখতে পারো। তো আশা করি তোমরা ঘ নম্বরের প্রশ্নটির সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও অর্থাৎ টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।